মিউচুয়াল ফান্ড সেই হে, কিন্তু সঠিক মিউচুয়াল ফান্ড আমাদের জন্য কোনটি হতে পারে সেটা আমরা কিভাবে বুঝবো? কেননা বাজারে যদি আমরা মিউচুয়াল ফান্ডের লিস্ট দেখি তাহলে আমরা অনেক ক্যাটাগরি দেখতে পাই, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ইন্ডেক্স ফান্ড, এরকম হিউজ ক্যাটাগরি আমাদের চোখের সামনে চলে আসে। আবার এই সমস্ত এক একটি ক্যাটাগরির মধ্যে আবার কিছু ফান্ডস রয়েছে। তাহলে আমরা ভালো এবং সঠিক মিউচুয়াল ফান্ড কিভাবে চুজ করব, কিভাবে আমরা সিলেক্ট করব? কেন না, আমরা আমাদের হার্ড অ্যান্ড টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডে লং টার্ম পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করি, তাই না? তো একটি ভালো সঠিক মিউচুয়াল ফান্ড খুঁজে দেখাটা খুবই দরকার। তো আজকের এই ভিডিওটিতে আমরা কিছু প্যারামিটার্স ইউজ করে দেখব যে কিভাবে আমরা ভালো মিউচুয়াল ফান্ড খুঁজে বের করতে পারি। এবং হ্যাঁ, আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে আজকের এই ভিডিওটি দেখার পর আর মিউচুয়াল ফান্ড খোঁজার জন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে কি আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। হোপ আজকের ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই নিজেদের জন্য একটি ভালো মিউচুয়াল ফান্ড চুজ করতে সমর্থ হবেন। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। সো তার আগে প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে আজকেই নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। তাহলে মিউচুয়াল ফান্ড খোঁজার জন্য আমরা কিছু জিনিসকে মাথায় রাখবো এবং কিছু প্যারামিটার্স চেক করে নেব। সেগুলো কি না, ফার্স্ট প্যারামিটার যেটা আমরা চেক করব সেটা হচ্ছে অ্যানুয়ালাইজ রিটার্ন। অ্যানুয়ালাইজ রিটার্ন মানে হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ড তার ইনভেস্টরদেরকে বাৎসরিক যে রিটার্নটা দিয়ে আসছে সেটা কত, সেটা আমাদেরকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, চেক করতেই হবে। যেমন দেখুন, এখানে আমি ফর অ্যান এক্সাম্পল নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথের কথাই বলছি, ঠিক আছে? তো শুধু এক্সাম্পলের জন্য, ওকে? তো দেখুন এখানে 1 ইয়ারের রিটার্ন আমরা দেখতে পাচ্ছি যে 12.26% কিন্তু 1 ইয়ারের রিটার্ন দিয়ে আসছে, ঠিক আছে? আবার 3 ইয়ার্সের রিটার্ন দেখুন এখানে কত, 19.33% দিয়ে আসছে। আবার 5 ইয়ার্সের যদি চেক করি 19.08% অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়ে আসছে, ঠিক আছে? সাইডে লেখা আছে দেখতে পাচ্ছি অ্যানুয়ালাইজ, মানে বাৎসরিক রিটার্ন, ওকে? তো দেখুন অ্যানুয়ালাইজ রিটার্ন আমরা শুধু 1 ইয়ারের বেসিসেই চেক করবো না এবং ইনভেস্টমেন্ট করে দেবো না। কেন না, হতেও পারে যে ধরে নিন 2024 সালটা আমরা দেখেছি কি স্টক মার্কেটে একটা ভালো বুল মার্কেট দেখেছিলাম, তাহলে কি তখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল অনেকটাই, তাই তখন প্রত্যেকটা ফান্ডই ভালো রিটার্ন দিয়ে এসছে। তাই 1 বছরের রিটার্ন থেকে আমরা বলতে পারি না যে ফিউচারেও সেই ফান্ড আমাদেরকে সেই মতো রিটার্ন দিয়ে আসবে। অর্থাৎ 2025 সালকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম মাসটা নাকি নেগেটিভে দেখতে পাচ্ছি। অনেক মিউচুয়াল ফান্ড কিন্তু নেগেটিভে রিটার্ন দিচ্ছে বা 5% 6% দিয়ে আসছে। তাই এটা আমার বলার কথা একটাই, যে কখনোই 1 বছরের অ্যানুয়ালাইজ রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট করে দেবেন না, মিনিমাম 3 ইয়ার্সের রিটার্ন দেখুন, ঠিক আছে? 3 ইয়ার্সের রিটার্ন চেক করে নেবেন এবং 5 ইয়ার্সের রিটার্ন চেক করে নেবেন, তারপরেই আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। যদি 3 ইয়ার্স 5 ইয়ার্সের কনসিস্টেন্সি রিটার্ন দিয়ে আসছে, ভালো মতো রিটার্ন দিয়ে আসছে, তাহলেই কিন্তু আপনারা সেই মিউচুয়াল ফান্ডকে চুজ করবেন। অর্থাৎ কি না, যেহেতু আপনি লং টাইম ফ্রেমে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাই সবসময় লং টাইম ফ্রেমের রিটার্ন আপনাকে চেক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি প্রথম গেল আমাদের অ্যানুয়ালাইজ রিটার্ন। এবারে নাম্বার 2 যে প্যারামিটারের কথা আমরা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে কি না, রোলিং রিটার্ন। দেখুন রোলিং রিটার্ন বলতে আমরা কি বুঝি? রোলিং রিটার্ন হচ্ছে অ্যানুয়ালাইজ রিটার্নের টাইম পিরিয়ডের বেসিসে একটি রিটার্ন। সেটা কিভাবে ক্যালকুলেট হয় তার আগে আমরা জেনে নিই এই রোলিং রিটার্ন আমাদেরকে কি ইন্ডিকেট করে। রোলিং রিটার্ন আমাদেরকে বলে দেয় যে সেই ফান্ড কতটা কনসিস্টেন্ট। অর্থাৎ আমরা অ্যানুয়ালাইজ রিটার্নের পাশাপাশি রোলিং রিটার্নকে দেখে এটা বুঝতে পারবো যে সেই ফান্ড কতটা কনসিস্টেন্ট, ঠিক আছে? তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে দেখুন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 2021 সালকে ধরে নিয়েছি, 2022, 2023, 2024, 2025 সাল, অর্থাৎ 5টা বছরের রোলিং রিটার্ন আমরা দেখে নেব, ঠিক আছে? তো কিভাবে দেখুন 2021 সালে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটি ফান্ড আমাদেরকে 7% রিটার্ন দিয়ে এসছে, ওকে? এটা অ্যানুয়ালাইজ রিটার্নের কথা আমি বলছি, ওকে? 2022-এ দিয়ে এসছে 14% এবং 2023-এ দিয়ে এসছে 6%, 2024-এ 13% অ্যান্ড 2025-এ 10% অলরেডি দিয়ে এসেছে। তো আমরা ধরে নিচ্ছি 2021-এর জানুয়ারি থেকে 2025-এর জানুয়ারি, অর্থাৎ 5 বছরের রোলিং রিটার্ন আমরা কিভাবে ক্যালকুলেট করব। দেখুন প্রথমে কথা হচ্ছে যে আমরা মিনিমাম 3 ইয়ার্সের রোলিং রিটার্ন চেক করব। সেটা কিভাবে? দেখুন প্রথম 3 বছর অর্থাৎ 2021 সাল, 2022 সাল অ্যান্ড 2023 সাল, এটা রোলিং রিটার্ন কিভাবে বের করবো না, তার অ্যানুয়ালাইজ রিটার্ন যেটা রয়েছে অর্থাৎ 7%, 14% অ্যান্ড 6%কে আমরা অ্যাড করে দেবো। অর্থাৎ কত হচ্ছে 7 + 14 + 6 মানে হচ্ছে আমাদের 27, ঠিক আছে? তো 27/3 মানে 9 হচ্ছে আমাদের
9%, অর্থাৎ এই যে 9% আমরা পেয়ে যাচ্ছি, মানে কি 2021 সাল থেকে 2023 সালের রোলিং রিটার্ন হচ্ছে আমাদের 9%। তাহলে এই যে 9% রোলিং রিটার্নের বেসিসে আমাদের অ্যানুয়ালাইজ রিটার্ন কত ছিল? 7%, তারপরে 14%, তারপরে 6%। মানে আমরা বুঝতেই পারছি এই ফান্ডটা কিন্তু কনসিস্টেন্ট, অর্থাৎ 9%-এর বেসিসে কখনো 7, কখনো 14, কখনো 6 কিন্তু দিয়ে আসছে, অর্থাৎ ধারে কাছে দিয়ে আসছে। এটা যদি 9%-এর তুলনায় এটা যদি 3% হয়ে থাকতো অ্যানুয়ালাইজ রিটার্ন, এটা যদি 4% দিয়ে থাকতো, এটা যদি ধরুন যে 6% দিয়ে থাকতো, তাহলে আমরা বুঝতাম যে কনসিস্টেন্ট নয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা দেখলাম প্রথম 3 বছরের রোলিং রিটার্ন। তো এবারে আমরা নেক্সট 3 বছরের আবার কি করে দেখব? নেক্সট 3 বছরের আমরা দেখব সেটা হচ্ছে, দেখুন এখানে আমরা চেক করব কিভাবে। দেখুন এবারে আমরা দেখব 2022 থেকে 2024 সাল। ঠিক আছে, অর্থাৎ আগেন 3 ইয়ার্স। তো এই 14%, 6% মানে 20 প্লাস 13% মানে 33। ঠিক আছে, এই 33/3 মানে 11%। ঠিক আছে, 11%। তাহলে এটা আমরা পেলাম 2022 থেকে 2024 সালের রোলিং রিটার্ন 11%। তো 11%-এর বেসিসে দেখুন 14% দিয়ে এসছে, 6% একটু কমে গেছে এবং 13% মানে ওই কাছাকাছি কিন্তু 14, 13, 11 কিন্তু কাছাকাছি রয়েছে। তাহলে কি আগেন কনসিস্টেন্সি রিটার্ন আমাদেরকে দিয়ে আসছে। এবারে আমরা নেক্সট আবারও 3 বছর দেখবো, মানে 2023 থেকে আমরা 2025 দেখবো। তাহলে কি 6%, 13% অ্যান্ড 10%। তাহলে এই তিনটের অ্যাড করে দিয়ে যেটা আমরা পাবো বাই 3 করে দেবো, যেটা পাবো সেটাই হচ্ছে রোলিং রিটার্ন। ঠিক আছে, তো এইভাবে অর্থাৎ 2021 থেকে 2023, 2022 থেকে 2024 এবং 2023 থেকে 2025 যে রোলিং রিটার্ন আমরা পেয়ে যাচ্ছি, তার বেসিসে তার অ্যানুয়ালাইজ রিটার্ন যদি তার ধারে কাছে হয়, তাহলে বুঝবো সেই ফান্ড কিন্তু কনসিস্টেন্ট রিটার্ন আমাদেরকে দিয়ে আসছে। ঠিক আছে, তো রোলিং রিটার্নটা কিন্তু চেক করে নিতে হবে আমাদেরকে। এইভাবে আপনাদেরকে ক্যালকুলেট করার দরকার নেই। আপনারা যে কোনো ফ্রি ওয়েবসাইট রয়েছে লাইক স্ক্রিনার, টিকার টেপ, সেখান থেকে কিন্তু রোলিং রিটার্ন, অ্যানুয়ালাইজ রিটার্ন বা ডিম্যাট অ্যাকাউন্ট থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এরপরে আমরা নাম্বার 3-তে যে প্যারামিটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফান্ডস ভার্সেস ইটস ওন ক্যাটাগরি। ঠিক আছে, মানে কি না, ধরুন আপনি যে ফান্ডসটি চুজ করছেন সেই ফান্ডসের নিজস্ব রিটার্ন কত এবং সেই ফান্ডস যে ক্যাটাগরির অন্তর্গত তার নিজস্ব এভারেজ রিটার্ন কত। ঠিক আছে, তো সেটা আমরা কিন্তু কম্প্যারিজন করব এবং বুঝতে পারবো যে সেই ফান্ড তার বেঞ্চমার্কে কি আউট পারফর্ম করেছে নাকি আন্ডার পারফর্ম করেছে। এটা জেনে রাখুন, যদি কোনো নির্দিষ্ট ফান্ড তার ক্যাটাগরির রিটার্নের তুলনায় বেশি রিটার্ন জেনারেট করে দেয়, তাহলে কিন্তু অ্যাজ অ্যান ইনভেস্টার আমরা সেই ফান্ডের দিকে দেখতে পারি। ঠিক আছে, সেটা কি না এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখুন এখানে আমরা যদি আগেন দেখে নিই, নিচের দিকে একটু চলে আসি, আমরা দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিংস। দেখুন এখানে যদি আমরা দেখি যে আমরা পেয়ে যাচ্ছি কি ফান্ড রিটার্নস, ওকে, এবং ক্যাটাগরি এভারেজ। তাহলে কি ফান্ড রিটার্নস অ্যান্ড ক্যাটাগরি এভারেজ যদি আমরা 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার্সের চেক করে নিই, দেখুন ক্যাটাগরি এভারেজ অর্থাৎ এই ফান্ড যে ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরি আমাদেরকে দিয়ে এসছে 8.9% 1 ইয়ারে, ওকে। সেখানে স্পেসিফিক ফান্ড আমাদেরকে দিয়ে এসছে 12.3%, মানে কি ফান্ড ক্যাটাগরির তুলনায় বেটার পারফর্ম করেছে, ওকে। 3 ইয়ার্সের যদি আমরা চেক করি দেখবো 13%, যেখানে তার ক্যাটাগরির এভারেজ, এবং ফান্ডসের নিজস্ব রিটার্ন কত 19.3%, আগেন বেটার। অ্যান্ড ক্যাটাগরি এভারেজ আগেন যদি আমরা 5 ইয়ার্সে দেখি দেখবো 15.4%, অ্যান্ড ফান্ড রিটার্নস দেখবো 19.1%। মানে প্রত্যেকটার ক্যাটাগরি এভারেজে আমরা 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার্সে দেখছি যে ক্যাটাগরির যে এভারেজ তার তুলনায় সেই স্পেসিফিক ফান্ড আমাদেরকে কিন্তু ভালো রিটার্ন দিয়ে এসছে। এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট। তাহলে কি এই প্যারামিটারটা আমরা চেক করে নেব রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিংস, অর্থাৎ ফান্ডসের নিজস্ব ক্যাটাগরির তুলনায় যদি সেই স্পেসিফিক ফান্ড বেশি রিটার্ন দিয়ে আসে, তাহলে আমরা সেই ফান্ডকে ইনভেস্টমেন্টের জন্য দেখতে পারি। এরপরে যে প্যারামিটারকে আমরা চেক করে নেব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার, শার্প রেশিও। শার্প রেশিও বলতে আমরা কি বুঝি না, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, ওকে। মানে ধরুন আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন আপনার টাকা, সেই মিউচুয়াল ফান্ড 1 ইউনিট রিস্ক নিয়ে কত পার্সেন্ট রিটার্ন আপনাকে দিতে পারছে, সেটা আমাদেরকে ইন্ডিকেট করে দেয় শার্প রেশিও। ঠিক আছে, তো এটা জেনে রাখুন যে যে মিউচুয়াল ফান্ডের শার্প রেশিও যত হাই, অর্থাৎ যত বেশি থাকবে আমাদের জন্য কিন্তু বেটার অপশন, অর্থাৎ হায়ার শার্প রেশিও যত থাকবে আমাদের জন্য বেটার অপশন।
তো শুধু শার্প রেশিও দেখলে হবে না, এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও কিছু রেশিও দেখতে হবে। সেটা হচ্ছে নাম্বার 5 প্যারামিটার বিটা। বিটা মানে হচ্ছে ভলাটিলিটি, অর্থাৎ আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই মিউচুয়াল ফান্ড কতটা ভলাটাইল, অর্থাৎ মার্কেট ক্র্যাশের সময় বা মার্কেট আপ ট্রেন্ডের সময় সেই মিউচুয়াল ফান্ড কিভাবে রিয়াক্ট করে সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে বিটা। ঠিক আছে, তো বিটা যদি 1 হয় অর্থাৎ বিটা ইকুয়ালস টু 1 হয়, দেন আপনাকে বুঝতে হবে যে আপনার যে মিউচুয়াল ফান্ড সেটা তার বেঞ্চমার্কের সমতুল্য রিস্কি। অর্থাৎ প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড তাদের নির্দিষ্ট একটা বেঞ্চমার্ককে মেনে চলে, তাই না? তাহলে কি সেই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্কের তুলনায় কতটা রিস্কি বা কতটা লো রিস্কি সেটা আমাদেরকে ইন্ডিকেট করে দেয় বিটা। তো বিটা যদি কোনো মিউচুয়াল ফান্ডের 1 হয় তাহলে বুঝবেন সেই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্কের সমতুল্য রিস্কি। ঠিক আছে, তাই সমতুল্য রিটার্ন আমাদেরকে দিতে পারে। আর বিটা যদি লেস দ্যান 1 হয় অর্থাৎ বিটা যদি 1-এর নিচে হয়, 1-এর কম হয়, দেন আমাদেরকে বুঝতে হবে সেই ফান্ড লেস রিস্কি কিন্তু লেস রিটার্ন আমাদেরকে দিয়ে থাকবে। ওকে, তো এরপরে যদি বিটা গ্রেটার দ্যান 1 হয় অর্থাৎ 1-এর বেশি হয় বিটা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই ফান্ড তার বেঞ্চ মার্কের তুলনায় মোর রিস্কি, মানে রিস্ক একটু বেশি, তাই রিটার্নটা একটু বেশি। তো বিটা আমি বলবো যে 1 বা তার কম, 1 অর লেস দ্যান 1 কিন্তু চুজ করাটাই আমাদের জন্য বেটার। কেননা লো বিটা অর্থাৎ লো রিস্ক নিয়ে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। কিন্তু হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লো বিটাওয়ালা ফান্ডে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তার সঙ্গে সঙ্গে সেই মিউচুয়াল ফান্ডের আলফা কিন্তু একটু হাই হতে হবে। ঠিক আছে, মানে লো বিটা প্লাস হাই আলফা। ওকে, লো বিটা প্লাস হায়ার আলফা। আলফা কি না, আলফা আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চ মার্কে কত পার্সেন্ট হারে বিট করেছে নাকি বিট করতে পারেনি, সেটা আমাদেরকে ইন্ডিকেট করে দেয় আলফা। আলফা কিভাবে কাজ করে না, ধরুন আপনি এবিসি নামের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন। তো এবিসি নামের মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্কের রিটার্ন হচ্ছে 15%। ওকে, এবং এবিসির স্পেসিফিক সেই ফান্ড আমাদেরকে দিয়ে এসছে 17%, মানে আলফা হচ্ছে কত, 2%। তো কি না, আলফা যদি 2% হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে তার বেঞ্চমার্কের তুলনায় সেই স্পেসিফিক মিউচুয়াল ফান্ড আমাদেরকে বেশি 2% রিটার্ন দিয়ে এসছে। মানে কি না, বেঞ্চমার্ক দিয়ে এসছে 15%, তাহলে সেই ফান্ড দিয়ে এসছে আমাদেরকে 17%, মানে বেঞ্চমার্কে কি করেছে, ওভার পারফর্ম করেছে। ঠিক আছে, তো আন্ডার পারফর্ম করা মানে কি, যদি কারোর আমরা আলফা নেগেটিভ দেখতে পাই, ধরুন আলফা রয়েছে -2, ওকে -2, অর্থাৎ কিনা তার বেঞ্চমার্ক দিয়ে এসছে ধরুন 12% এবং সেই ফান্ড দিয়ে এসছে কত না 10%। ঠিক আছে, অর্থাৎ কি না আন্ডার পারফর্ম করেছে, সেই সমস্ত ফান্ডকে আমরা কিন্তু সিলেক্ট করব না। তো কি লো বিটা আমরা দেখে নেব এবং হায়ার আলফা, আলফা যত হাই হবে মিউচুয়াল ফান্ড আমাদের জন্য তত বেটার অপশন গিয়ে দাঁড়াবে। তাহলে সিম্পল যদি আমরা এই 5টি প্যারামিটার্সকে মেনে চলি, দেখে চলি এবং একটু রিসার্চ করে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য বেটার অপশন হয়ে দাঁড়াবে। যেমন দেখুন এখানে আমরা দেখতেই পাচ্ছি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপের ক্ষেত্রে আলফা রয়েছে 6.73, বিটা রয়েছে 0.94, শার্প রেশিও রয়েছে 1.12। তাহলে কি বুঝতে পারছি এখান থেকে আমরা, যে আলফা অনেক হাই রয়েছে। মানে কি, যে এই যে আমাদের নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডের যে বেঞ্চমার্ক সেটা যদি 10% রিটার্ন দিয়ে এসছে, তাহলে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ দিয়ে এসছে 16.73%। মানে কি, এই যে 6.73% দেখতে পাচ্ছি এটা কিন্তু আউট পারফর্ম বা বেটার পারফর্ম করেছে তার বেঞ্চমার্কের তুলনায়। ওকে, বিটা দেখুন 1-এর নিচে আছে, মানে কি রিস্কি কিন্তু একটু কম, তার বেঞ্চমার্কের তুলনায় কম রিস্কি, অর্থাৎ বেঞ্চমার্কের তুলনায় কম রিস্কি হওয়ার পরেও তার বেঞ্চমার্কের রিটার্নকে কিন্তু কি করছে না বিট করছে। ঠিক আছে, এবং শার্প রেশিও দেখুন 1.12 আছে, মানে কি বেটার রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু একটা ফান্ডকে চুজ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা দেখলাম কিভাবে আমরা নিজেরাই কারোর হেল্প ছাড়া একটা বেটার মিউচুয়াল ফান্ডকে বুঝতে এবং খুঁজতে পারবো। ঠিক আছে, তো হোপ আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগেছে, মিনিংফুল লেগেছে, ইউজফুল লেগেছে। সো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে আজকেই নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।